এই মেয়র এবং এই উপাধ্যক্ষ শহীদ তাদেরকে বগলের নিচে রাখছে আমাকে সাইজ করার জন্য। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার গেছে, তারপরে এরা এখন বিএনপি হইয়া লুটতরাজ, বালু দখল, মাঠ দখল, চান্দাবাজি, থানা দখল, আপনারা তো এগুলি সব দেখতেছেন। এখন যদি কেউ সোনা চূড়া চালন দরিয়া তেল খাটে হেও যদি হয় নির্যাতিত যাবেন কই? হাতে নাতে সোনার দরা ফরে ইয়ে ফরে এবং শিক্ষিত আমরা তো কই যদি সোনা মুজিব বলেছিলে যার পিছনে এই পদবি লাগাই, এই পদবি তো লাগাই, স্বীকৃত এই পদবি লাগাই, এই লোক যদি আমরা প্রতিনিধি হয়, এই লোকের অফিস খুনানো হইতে শ্রীমঙ্গল যে উঠা বসা করে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার ফার্স্ট এপিসোড অফ সংলাপ পাওয়ার্ড বাই নিউজ বিডি 24। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের সময় নির্ধারণ করা হয়েছে ফেব্রুয়ারি 2026 সালে। আসন্ন এই নির্বাচনকে ঘিরে বাংলাদেশে একটি উৎসবমুখর পরিবেশ এবং আমেজ তৈরি হয়েছে ইতিমধ্যেই। এই মুহূর্তে যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগ বা বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে, সেই প্রেক্ষিতে বাংলাদেশের রাজনৈতিক সবচেয়ে বড় দল বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামাতে ইসলাম তাদের নির্বাচনী কার্যক্রম বা মাঠের কার্যক্রম ইতিমধ্যেই শুরু করে দিয়েছে এবং বাংলাদেশ জামাতে ইসলাম ইতিমধ্যেই বেশ কিছু আসনে, প্রায় অনেকগুলো আসনই তাদের প্রার্থী মনোনীত করেছে এবং তারা ইতিমধ্যেই নির্বাচনী প্রচারণা করছেন বাংলাদেশের বিভিন্ন সংসদীয় আসনে। এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপিও কিন্তু নির্বাচনী প্রচারণায় মাঠের রাজনীতিতে পিছিয়ে নেই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইতিমধ্যেই সিলেট বিভাগের সকল মনোনয়ন প্রত্যাশীদেরকে নিয়ে বিএনপির জ্যেষ্ঠ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে একটি মিটিং সম্পন্ন করে ফেলেছে এবং বাংলাদেশের আরও যত মাঝারি বা ছোট মানের দল রয়েছে, বিশেষ করে বাংলাদেশ নাগরিক পার্টি এনসিপি কিংবা বাংলাদেশ ইসলামী আন্দোলন সহ বাংলাদেশ খেলাফতে মজলিস, তারাও কিন্তু বাংলাদেশের বিভিন্ন সংসদীয় আসনে ইতিমধ্যেই তাদের প্রার্থী চূড়ান্ত করে ফেলেছে এবং তারাও কিন্তু ঢালাওভাবে তাদের এই নির্বাচনী আসনগুলোতে প্রচারণা চালাচ্ছে। বাংলাদেশের এই নির্বাচনী আমেজে কিন্তু পিছিয়ে নেই আমাদের মৌলভীবাজার 4 তথা কমলগঞ্জ শ্রীমঙ্গল আসন। এই আসনের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা কিন্তু জমে একদম ক্ষীর, কারণ বাংলাদেশের মধ্যে এই আসন অনেক চ্যালেঞ্জিং অনেক ক্ষেত্রে এবং এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন অনেক বড় বা ছোট দলের অনেক হেভিওয়েট প্রার্থী, যার কারণে সবার কিন্তু একটা আলাদা নজর থাকছে এই মৌলভীবাজার 4 তথা কমলগঞ্জ শ্রীমঙ্গল আসনে। তো এই আসন থেকে মনোনয়ন প্রত্যাশী বিএনপির দুজন হেভিওয়েট প্রার্থী, একজন হচ্ছেন জাতীয় নির্বাহী কমিটি বিএনপির সদস্য জনাব মুজিবুর রহমান হাজি মুজিব এবং অন্যজন শ্রীমঙ্গল পৌরসভার প্রায় 7 বারের নির্বাচিত মেয়র জনাব মহসিন মিয়া মধু এবং বাংলাদেশ জামাতে ইসলাম কর্তৃক মনোনীত জনাব অ্যাডভোকেট আব্দুর রব সহ খেলাফত মজলিস থেকে মনোনীত জনাব মাওলানা নুরুল মুত্তাকিন জুনাইদ, এছাড়াও এনসিপির প্রীতম দাসও কিন্তু আলোচনায় রয়েছেন এই আসনে। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দুই হেভিওয়েট প্রার্থী মহসিন মিয়া মধু এবং হাজি মুজিবুর রহমান মুজিবকে নিয়ে। দুজনই যেহেতু বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং দুজনই যেহেতু হেভিওয়েট প্রার্থী আসনের এবং দুজনের জন্যই কিন্তু এই আসন অত্যন্ত চ্যালেঞ্জের, কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হয়ে 2001 সালে মহসিন মিয়া মধু ধানের শীষ নিয়ে কিন্তু নির্বাচন করেছিলেন এবং স্বতন্ত্র হিসাবে 2001 সালে কিন্তু হাজি মুজিবুর রহমান মুজিব কিন্তু প্রথম নির্বাচন করেছিলেন এই আসনে এবং এরপরে তিনি 2008 সাল, 2014 সাল এবং 2018 সালে সর্বশেষ তিনি বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন। তবে এবারের হিসাব একটু আলাদা, যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগ এখন মাঠে নেই, সেই ক্ষেত্রে মনোনয়নের ক্ষেত্রে কিন্তু দুজনই বেশ এগিয়ে রয়েছেন এবং আমরা আলোচনা করব যে দুজনের মধ্যে কার বেশি সম্ভাবনা রয়েছে মনোনয়ন পাওয়ার এবং কে নির্বাচিত হতে পারেন এবং কার কতটুকু চ্যালেঞ্জেস বা কার কতটুকু পটেনশিয়াল রয়েছে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। চলুন শুরুতেই আমরা জেনে নিই এই আসনের নির্বাচনী ইতিহাস। কমলগঞ্জ শ্রীমঙ্গল তথা মৌলভীবাজার 4 আসনে প্রাপ্ত তথ্য অনুযায়ী, নির্বাচন কমিশন কর্তৃক তথ্য অনুযায়ী এবং উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী এই আসন থেকে স্বাধীনতার পর থেকে 1973 সালের এবং 1979 সালের এই নির্বাচনী ডেটা কিন্তু আমরা কালেক্ট করতে পারিনি, যার কারণে আমরা 1986 সাল থেকে 2024 সাল পর্যন্ত আমরা ডেটা পেয়েছি এবং 1986 সাল থেকে 2024 সাল পর্যন্ত মোট 5 জন ভিন্ন ভিন্ন ব্যক্তি সংসদ সদস্য হিসেবে এই আসন থেকে নির্বাচিত হয়েছেন। যেমন 1986 সালে মোহাম্মদ ইলিয়াস বাংলাদেশ আওয়ামী লীগ থেকে এই আসনে নির্বাচিত হয়েছেন সাংসদ হিসেবে এবং 1988 সালে জনাব আহাদ মিয়া জাতীয় পার্টি থেকে নির্বাচিত হয়েছিলেন এবং 1991 সালে জনাব আব্দুস শহীদ প্রথমবার বাংলাদেশ আওয়ামী লীগ থেকে কিন্তু এই আসনে নির্বাচিত হয়েছিলেন এবং 1996 সালে শফিকুর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে এই আসনে নির্বাচিত হয়েছিলেন।
এবং টানা 6 বার কিন্তু একটি বিষয় বিশেষ একটি বিষয় যে টানা 6 বার জনাব আব্দুল শহীদ সাহেব বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনীত প্রার্থী, যিনি সব সময় কিন্তু এই আসনে নির্বাচিত বা অটো পাস করে গেছেন। তাই বাংলাদেশ বিএনপির জন্য এই আসন অত্যন্ত চ্যালেঞ্জিং। 1986 সাল থেকে 2024 সাল পর্যন্ত মোট 10 বারের মধ্যে 8 বার কিন্তু আওয়ামী লীগ এই আসন থেকে নির্বাচিত বা সিলেক্টেড হয়েছে, এবং একবার 10 বারের মধ্যে একবার কিন্তু মাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই আসন থেকে নির্বাচিত হওয়ার সুযোগ পেয়েছিল, এবং সেবার কিন্তু বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে হওয়ার কারণে একই বছর দুবার নির্বাচন অনুষ্ঠিত হয়, এবং পরের বার জনাব আব্দুল শহীদ এই আসন থেকে নির্বাচিত হন। আমরা জেনে নিব এই কমলগঞ্জ, শ্রীমঙ্গল তথা মৌলভীবাজার 4 আসনে এই আসনের মোট ভোটার সংখ্যা কতজন রয়েছেন, এবং তার মধ্যে পুরুষ ভোটার কতজন রয়েছেন, তার মধ্যে নারী ভোটার কতজন রয়েছেন, এবং উল্লেখযোগ্যভাবে তার মধ্যে মানে এই আসনে চা শ্রমিক ভোটার মোট কতজন রয়েছেন তা আমরা একটু দেখে নিব। বাংলাদেশ নির্বাচন কমিশন ইসি প্রকাশিত গেজেট অনুযায়ী, উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী, চূড়ান্ত ভোটার তালিকার সর্বশেষ 2023 সালের ডিসেম্বর মাসের তথ্য অনুযায়ী মোট ভোটার সংখ্যা 4,59,104 জন, যার মধ্যে পুরুষ ভোটার 2,31,310 জন, নারী ভোটার সংখ্যা 2,27,793 জন। এর মধ্যে চা শ্রমিক ভোটার প্রায় 1 লক্ষ, মানে 80,000 থেকে 1 লক্ষ। এই বিশাল সংখ্যক চা শ্রমিক ভোটার থাকার কারণে এই আসনটি প্রায় চা শ্রমিক অধ্যুষিত হিসেবেও বিবেচিত হয়। এই ছিল এই আসনের ইলেকশন রিলেটেড সকল ইনফরমেশন। তো এখন আমরা ব্যক্তিগতভাবে পর্যালোচনা করার চেষ্টা করবো বা বিশ্লেষণ করার চেষ্টা করবো এই আসনের দুইজন হেভিওয়েট প্রার্থী, জনাব হাজী মুজিবুর রহমান হাজী মুজিব এবং জনাব মহসিন মিয়া মধু সম্পর্কে, তাদের বর্তমান অবস্থান কীরকম এবং তাদের পলিটিক্যাল কেরিয়ার কীরকম ছিল এবং কতটা উত্থান পতনের মধ্য দিয়ে তাদেরকে যেতে হয়েছে, এবং বর্তমানে মাঠের রাজনীতিতে কে কত বেশি সক্রিয় এবং কার জনপ্রিয়তা তৃণমূলে কত বেশি, এবং কে কত বেশি কর্মী বান্ধব, এবং কার নির্বাচনে সাংসদ হিসেবে নির্বাচিত হওয়ার সুযোগ রয়েছে। কারণ ডাবল দিতে হয়, একটা দিলাম দলীয় সালাম আর একটা দিলাম জামাই হিসেবে, আপনারা বলবেন জামাই এটা বিয়াদব মনে হয়, এর লাগে যাতে এটা না হই এর লাগে। আর আরো একটা হই যে আমি শুরুতে আমি একটা কই, আপনাদের মেয়ের জামাই স্মাগলিং করি না আমি। 2 নম্বর আমার কোনো ব্যবসা বাণিজ্য নাই। আর কিছু জিনিস পাঠাইছে, এইটা হচ্ছে আমার ঈদ। এইভাবে আমি ঈদ করছি, অথচ আমার বাড়ি এইটা, আমার জন্ম এখানে। সেই কাজগুলা এই উপাধ্যক্ষ শহীদ এবং তার দূষররা আমার সাথে করছে। আমি প্রথমেই শুরু করব জনাব হাজী মুজিবুর রহমান মুজিবকে দিয়ে। এই মুজিবুর রহমান মুজিব রাজনীতিতে প্রবেশ করেন 90 দশকের শেষের দিকে বা 2000 সালের প্রথম দিকে। তো 2001 সালে জনাব হাজী মুজিব প্রথম নির্বাচন করেছিলেন, এবং সেবার তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন, এবং সেবার তিনি মোট ভোটের 70,364 ভোট পেয়েছিলেন, যা ছিল মোট ভোটের 32.2%। স্বতন্ত্র প্রার্থী হওয়া সত্ত্বেও তিনি প্রধান 2 দলের একজন তৎকালীন বিএনপি মনোনীত প্রার্থী মহসিন মিয়া মধু থেকে কিন্তু বেশি ভোট পেয়েছিলেন। এই 2001 সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার পরেও কিন্তু তিনি তার বর্তমান প্রতিদ্বন্দ্বী হেভিওয়েট প্রার্থী জনাব মহসিন মিয়া মধু থেকে কিন্তু অনেক ভোট বেশি পেয়েছিলেন। তিনি প্রায় মোট ভোটের 32% ভোট পেয়েছিলেন। তো এতেই বোঝা যায় আসলে তৃণমূলে জনাব হাজী মুজিবুর রহমান মুজিবের কতটুকু গ্রহণযোগ্যতা রয়েছে। এখন যদি আমরা বর্তমান প্রেক্ষাপট হিসেব করি, বর্তমান প্রেক্ষাপটে তৃণমূলের সবচেয়ে বেশি কর্মী বান্ধব নেতা হচ্ছেন এই হাজী মুজিবুর রহমান মুজিব, এবং সবচেয়ে বেশি নির্যাতিত এবং কারা নির্যাতিত নেতাও কিন্তু এই হাজী মুজিবুর রহমান মুজিব। এবং হাজী মুজিবুর রহমান মুজিবের কিন্তু হাজার হাজার কর্মী সমর্থক এবং অনেক ভোটার রয়েছে। বিএনপি, স্পেশালি বিএনপি যারা সাপোর্ট করে বা বিএনপি কেন্দ্রিক যত ভোট রয়েছে তা কিন্তু অলমোস্ট শতভাগই কিন্তু এই ভোটগুলা হাজী মুজিবের ভোট ব্যাংকে যাবে বলে মনে করা হচ্ছে। তো বিশেষ করে তার জন্ম মাটি বা জন্মভূমি কমলগঞ্জে তার জনপ্রিয়তা আকাশচুম্বী। শ্রীমঙ্গলেও তার জনপ্রিয়তা রয়েছে, কিন্তু কমলগঞ্জের তুলনায় শ্রীমঙ্গলে তুলনামূলক একটু কম। এবং জনাব হাজী মুজিবুর রহমান মুজিব কিন্তু 2007-8 সালেও বিএনপির ধানের শীষ নিয়ে কিন্তু তিনি নির্বাচন করেছিলেন, এবং তিনি সেইবার বেশি সুবিধা করতে না পারলেও 2014 এবং 2018 সালের নির্বাচন যেহেতু ফেয়ার হয় নাই, আমরা সেদিকে যাব না। কিন্তু বর্তমানে মাঠের রাজনীতিতে কিন্তু জনাব হাজী মুজিবুর রহমান মুজিব সবচেয়ে বেশি সক্রিয়, এবং 5ই আগস্টের পর থেকে তিনি মাঠের রাজনীতিতে সবচেয়ে বেশি সক্রিয়, এবং তিনি কর্মীদের, তার অনুসারীদের বিশেষ করে বিপদে আপদে এবং সব সময় কিন্তু তিনি পাশে থেকেছেন, এবং কমলগঞ্জের মধ্যে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন। এবং তিনি সহ তার ভাই, যিনি একসময় উপজেলা চেয়ারম্যান ছিলেন, হাজী শামীম সাহেব, উনি মারা গেছেন। উনিও কিন্তু এই তৎকালীন ফেসিস্ট আওয়ামী লীগের অনেক নির্যাতনের
মধ্য দিয়ে তাদেরকে যেতে হয়েছে এবং ওনারা অনেকবার তাদের কারাগার পর্যন্ত যেতে হয়েছে এবং অনেকবার কিন্তু জেলও কেটেছেন। পরে আমি ইফতার করে মেহেন্দি লাগাইছি, এই ভিজা মেহেন্দি অবস্থায় আমাকে আমাদের নিজেদের লোক ফোন দিছে যে আপনি বাসায় থাকতে পারেন না, অসুবিধা হয়ে যাবে। আমি বললাম যে ঠিক আছে, আমরা দৌড়িয়ে নিয়ে আসবো, যাওয়াই হবে। আমাকে এরা বলতে বলতে পুলিশের গাড়ি আমার গাড়ির মুখাম পর্যন্ত চলে আসছে, বেঞ্চ গাড়ি খোলার গাড়ি আমাকে নেওয়ার জন্য। পরে আমার ফ্যামিলি এবং দুরুদ সাহেবও ছিল ওই সময়, আমাকে রিকোয়েস্ট করছে যে আপনি চলে যান। আমি এই কুশালপুরের বন্দি দিয়ে গিয়া ওই পারে, কুশালপুরের ওই মসজিদের পারে একটা মাইক্রো আনাইয়া ওইটাতে উঠছি। উঠে আমি রাত্রে শ্রীমঙ্গল গেছি, পাড়ের ভিতর দিয়ে শ্রীমঙ্গল থেকে গেছি আমি শাইস্তাগঞ্জ থেকে আমি ট্রেনে ঢাকায় গেছি। আপনারা বিশ্বাস করবেন না, রোজার শেষ রোজা, ঢাকা শহরে কোনো দোকানে কোনো কিছু নাই যে একটু সেমাই নিব বা একটু দুধ নিব যে সকালে আমি করবো। আমার তো ফ্যামিলি এখানে, আমরা সব জিনিসপত্র এখানে। আমি কিন্তু সকালে ঈদ করছি, সেমাই এবং কোনো কিছুই নাই, কোনো কিছু নাই। আমি পরে আমার মামি শ্বশুরি দুপুরের দিকে আমার জন্য কিছু পোলাও আর কিছু জিনিস পাঠাইছে, এইটা হচ্ছে আমার ঈদ। এইভাবে আমি ঈদ করছি, অত আমার বাড়ি এইটা, আমার জন্ম এখানে। সেই কাজগুলা এই উপাধ্যক্ষ শহীদ এবং তার দূষররা আমার সাথে করছে। এই উপাধ্যক্ষ শহীদ উনি আমার হসপিটাল উদ্বোধনে ছিলেন, যখনই আমি উনার প্রতিদ্বন্দ্বী হয়ে গেছি, এখন আমি খারাপ হয়ে গেছি। এই কমলগঞ্জ শ্রীমঙ্গল আসনকে বলা হয় আওয়ামী লীগের ঘাঁটি, কারণ হচ্ছে আপনার 10 বারের মধ্যে, মানে 1986 সালের পর থেকে 2024 সাল পর্যন্ত 10 বার নির্বাচন অনুষ্ঠিত হয় এবং এই 10 বারের মধ্যে কিন্তু 8 বার বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচিত বা অটোপাস বা আপনি যাই বলেন, মানে এই আসন থেকে আওয়ামী লীগের সাংসদ কিন্তু নির্বাচিত হয়ে সংসদে গেছে। তো এই একটা কঠিন এবং চ্যালেঞ্জিং একটি আসনেও কিন্তু যেখানে হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বা বিএনপির কোনো শক্ত প্রতিদ্বন্দ্বী এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি। অন্যান্য দলের কথা তো আমি বাদই দিলাম। তো সেই ক্ষেত্রে জনাব হাজী মুজিবুর রহমান মুজিব কিন্তু তার একটি ব্যক্তিগত একটি শক্ত অবস্থান তৈরি করতে তিনি সক্ষম হয়েছেন এবং তিনি তার নিজেকে একটি ব্র্যান্ড হিসেবে বিশেষ করে কমলগঞ্জে রূপান্তর করতে পেরেছেন এবং সেই দিক দিয়ে তিনি শতভাগ সফল। এবং বিএনপির দুর্দিনেও কিন্তু তিনি মাঠে থেকে রাজনীতি করেছেন, মাঠের রাজনীতিতে তিনি অনেক বেশি সক্রিয় ছিলেন, যার প্রেক্ষিতে তাকে এবং তার পরিবারকে অনেক নির্যাতন এবং নিপীড়নের মধ্য দিয়ে যেতে হয়েছে। এখন আসি জনাব হাজী মুজিবুর রহমান মুজিবের কিছু উইকনেস নিয়ে একটু কথা বলি। এই আসন থেকে তিনি নির্বাচিত হতে গেলে তাকে কতটুকু চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হবে এবং তার যে দুর্বল দিক রয়েছে তা নিয়ে আমরা একটু আলোচনা করি। তো প্রথমেই হচ্ছে এই কমলগঞ্জ শ্রীমঙ্গল আসনে কিন্তু অনেক হেভিওয়েট প্রার্থী রয়েছেন। জনাব হাজী মুজিবকে যদি আমরা বাদ দিই এবং জনাব মহসিন মিয়া মধুকে যদি আমরা একটা সাইডে রাখি, তারপরেও কিন্তু এই আসন থেকে বাংলাদেশ জামাতে ইসলাম মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুর রব এবং মাওলানা নুরুল মুত্তাকিন জুনায়েদ, যিনি বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত একজন প্রার্থী, তো তাদেরও কিন্তু একটি ব্যক্তিগত ইমেজ রয়েছে। আমরা যদি জামাতের অবস্থান আমরা এই আসনে যদি আমরা একটু বিবেচনা করি, তাহলে দেখেন বাংলাদেশ জামাতে ইসলামের অস্তিত্ব কিন্তু আমরা একটা সময় এই আসনে কোনো দিনই কিন্তু আমরা কল্পনা করতে পারিনি। কিন্তু বর্তমানে আমরা মাঠের রাজনীতিতে বা হচ্ছে আপনার এই নির্বাচনী প্রচারণায় 5ই আগস্টের পর থেকে বিশেষ করে এই যে বিশ্ববিদ্যালয়গুলোর যে ডাকসু বা হচ্ছে রাকসু, এই সমস্ত নির্বাচনের পর থেকে কিন্তু জামাতের একটি গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেয়েছে এবং এই আসনের যিনি প্রার্থী জনাব অ্যাডভোকেট আব্দুর রব, তিনি কিন্তু শিক্ষিত মার্জিত এবং তারও কিন্তু ব্যক্তিগত একটি অবস্থান তিনি ইতিমধ্যেই কিন্তু তৈরি করছেন এবং যার ফলে তিনিও যেহেতু কমলগঞ্জ থেকে, তার বাড়িও যেহেতু কমলগঞ্জে এবং তিনিও কিন্তু কমলগঞ্জ থেকে কিন্তু আপনার এই আসন থেকে কিন্তু তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন, যার ফলে হাজী মুজিবুর রহমান মুজিবের জন্য কিন্তু একটি চ্যালেঞ্জিং বিষয়। কারণ এর বিগত নির্বাচনগুলোতে জামাতের ভোটগুলো কিন্তু বিএনপিতে গেছে, কারণ হচ্ছে আপনার জামাত কিন্তু তখন বিএনপির সাথে জুটে ছিল। তো এই মুহূর্তে কিন্তু জনাব হাজী মুজিবুর রহমান মুজিব বা জনাব মহসিন মিয়া মধুর ক্ষেত্রে কিছু ভোট অবশ্যই মাইনাস হবে। এবং আরেকটি চিন্তার বিষয়ে যদি আমরা বলি যে জনাব হাজী মুজিবের জন্য, সেটি হচ্ছে আপনার মাওলানা নুরুল মুত্তাকিন জুনায়েদ, যারও কিন্তু ব্যক্তিগত অনেক জনপ্রিয়তা রয়েছে। আমরা যদি এই আসনে তার দল খেলাফত মজলিসের অ্যাক্টিভিটি যদি আমরা লক্ষ্য করি, এতটা সক্রিয় না হলেও ব্যক্তিগতভাবে মাওলানা নুরুল মুত্তাকিন জুনায়েদ কিন্তু সর্বজনীন শ্রদ্ধেয় এই আসনে এবং সবাই ওনাকে সম্মান করে। উনি একজন জনপ্রিয় বক্তা, যার দরুন তিনিও কিন্তু একটি অংশের নির্দিষ্ট একটি অংশের কিন্তু একটি ভোট পেতে যাচ্ছেন, তা নিঃসন্দেহে বলা যায়। এবং এটি কিন্তু জনাব হাজী মুজিবুর রহমান মুজিবের জন্য একটি দুশ্চিন্তার কারণ হতে পারে এবং এই নির্বাচনে কিন্তু জিততে হলে অবশ্যই হাজী মুজিবকে এই চ্যালেঞ্জগুলো ফেস করতে হবে। আর সেকেন্ড সেটি হচ্ছে আপনার, যেহেতু এই আসনের তৃণমূল বিএনপি যেহেতু দুভাগে বিভক্ত, সেই ক্ষেত্রে জনাব হাজী মুজিব অনেক কর্মী বান্ধব নেতা হওয়া সত্ত্বেও তার কিন্তু একটি অপোজিশন কিন্তু এই আসনে তৈরি হয়েছে এবং তারা কিন্তু তার বিরুদ্ধে এখন পর্যন্ত কাজ করে চলেছে। এটা কিন্তু একটি সবচেয়ে বড় আরেকটি চিন্তার বিষয়। এবং এই ক্ষেত্রে জনাব মহসিন মিয়া মধু, তিনিও হচ্ছে আপনার অনেক প্রতিকূলতার মধ্যে যাবেন বলে মনে হচ্ছে, কারণ এই আসনে কখনোই কোনো বিরোধী দল
বিশেষ করে বিএনপির মতো বড় দল কিন্তু তাদের একটি শক্ত অবস্থান তৈরি করতে পারেনি। কিন্তু বর্তমান প্রেক্ষিত তাদের অন্তর্দলীয় যে কুন্দল রয়েছে, এই অন্তর্দলীয় কুন্দল তাদেরকে আসলে ভোটের মাঠে কিন্তু তাদেরকে একটা প্রভাবিত করবে এবং ভালো করেই কিন্তু করবে। এখন এমনও গুঞ্জন শোনা যাচ্ছে, যদি বিএনপি থেকে যদি হাজী মুজিবুর রহমান মুজিবকে যদিও মনোনয়ন দেওয়া হয়, তারপরেও স্বতন্ত্র হিসেবে জনাব মহসিন মিয়া মধু নির্বাচনে যাওয়ার একটি জোর গুঞ্জন কিন্তু রয়েছে এবং তিনি বিভিন্ন রাজনৈতিক নির্বাচনী প্রচারণায় কিন্তু তিনি এই কথা নিজ মুখে বলেছেন। ধরলেন আমি আমার দল করি, দলটা গিয়া কইমু আমি চা পরিবারের থাকি, আমি যেহেতু চা বাগানের সাথে জড়িত আছি, তারা আমারে কইছেন যে আমরা নতুরা বাগান আছে, তারা কইছেন আমি খারাইতাম, তারা আমারে ভোট দিবা। এখন যদি আপনারা চাই না আমারে, আমি চাই ডানচোরা, এখন ডানচোরা পাইলেও আমি আছি, না পাইলেও আছি। এই চ্যালেঞ্জগুলো যদি হাজী মুজিবুর রহমান মুজিব উতরাতে পারেন ঠিকঠাক মতো, তাহলে তার চান্সেস রয়েছে যে তিনি সাংসদ হিসেবে নির্বাচিত হয়ে এই আসন থেকে সংসদে যাওয়ার। তো এখন আমরা কথা বলি আরেকজন হেভিওয়েট প্রার্থী, শ্রীমঙ্গল পৌরসভার 7 বারের, আমি যদি ভুল না করে থাকি, যে 7 বারের মেয়র জনাব মহসিন মিয়া মধু সম্পর্কে। তো জনাব মহসিন মিয়া মধু উনি রাজনীতিতে 80-এর দশকের শেষের দিক থেকে উনি সক্রিয় এবং তিনি টানা 7 বার কিন্তু শ্রীমঙ্গল পৌরসভা থেকে মেয়র নির্বাচিত হয়েছেন। আপনি আন্দাজ করতে হয়তো পারছেন যে তার জনপ্রিয়তাও কিন্তু তার নিজ এলাকা শ্রীমঙ্গলে আকাশচুম্বী। তিনিও কিন্তু অনেক জনপ্রিয়, যার কারণে তিনি বারবার নির্বাচিত হয়েছেন তার আসন শ্রীমঙ্গল থেকে। জনাব মহসিন মিয়া মধু কিন্তু অনেক আগ থেকে রাজনীতিতে সক্রিয়, যার ফলশ্রুতিতে 2001 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে তাকে কিন্তু মনোনয়ন দেওয়া হয় এবং তিনি বিএনপির মনোনয়ন নিয়ে কিন্তু নির্বাচন করেছিলেন এবং সেই নির্বাচনে তিনি আসলে আশানুরূপ কোনো ফলাফল তো আনতেই পারেন নাই। তিনি তার যে বর্তমান যে প্রতিদ্বন্দ্বী রয়েছেন মুজিবুর রহমান হাজী মুজিব, তিনি কিন্তু স্বতন্ত্র হিসেবেও তিনি প্রথম নির্বাচনে গিয়ে তার থেকে অনেক বেশি ভোট পেয়েছিলেন। তো এটা কিন্তু পরবর্তীতে তার পলিটিক্যাল ক্যারিয়ারে কিন্তু অনেক নেতিবাচক একটা ভূমিকা রেখেছে, যার ফলশ্রুতিতে হাজী মুজিবুর রহমান মুজিবকে কিন্তু এরপরের যে নির্বাচন 8 সালে অনুষ্ঠিত হয়েছিল তাকে মনোনয়ন দেওয়া হয়েছিল, কিন্তু মহসিন মিয়া মধুকে কিন্তু এরপর থেকে এই আসনে, এই সংসদীয় আসনে কিন্তু মনোনয়ন দেওয়া হয় নাই। কিন্তু আরেকটি জায়গায় জনাব মহসিন মিয়া মধু একটি শক্ত অবস্থান তৈরি করতে পেরেছিলেন, যা হচ্ছে আপনার এই যে বিগত 16 বছরে কিন্তু অনেকগুলো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, বিশেষ করে যে পৌরসভার যে নির্বাচন, তিনি কিন্তু বিএনপির হাইকমান্ডের নির্দেশের বাইরে গিয়েও হচ্ছে পৌরসভা নির্বাচন করেছিলেন এবং তিনি বিপুল ভোটে প্রায় সবগুলোতে কিন্তু জয়লাভ করেছিলেন। এই যে তার মাঠের যে বা ভোটের রাজনীতিতে যে সক্রিয় হওয়ার যে একটা তিনি যে সক্রিয় ছিলেন, যার দরুন তার কিন্তু আলাদা একটা অবস্থান বর্তমানে তৈরি হয়েছে এবং এই অবস্থানের প্রেক্ষিতে তিনি কিন্তু আপনার এই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনার মনোনয়নের দৌড়ে কিন্তু বেশ এগিয়ে রয়েছে। তার কিন্তু আর বেশ কিছু কারণ রয়েছে তাকে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে। তার মধ্যে অন্যতম হচ্ছে আপনার এই আসন যেহেতু চা শ্রমিক অধ্যুষিত, তার মানে হচ্ছে প্রায় 80,000 থেকে 1 লাখ ভোটার কিন্তু এই চা শ্রমিক, এবং এই মহসিন মিয়া মধুর কিন্তু এই চা শ্রমিক বা চা অধ্যুষিত যে সমস্ত এলাকা রয়েছে তার কিন্তু তাদের সাথে বেশ একটা সখ্যতা রয়েছে এবং জন্ম লগ্ন থেকেই বলা যায় যে এই চা অধ্যুষিত এলাকার চা শ্রমিক বা এলাকাতে যারা বসবাস করছেন তারা যেহেতু আওয়ামী লীগকে সবসময় প্রেফার করে, সেই দিক থেকে কিন্তু হাজী মহসিন মিয়া মধুর কিন্তু একটা চান্সেস রয়েছে, যেহেতু তিনি মেয়র থাকা অবস্থায় তার এই আসনের বিগত সাংসদ জনাব আব্দুল শহীদের সাথে একটি ভালো গুডউইল বা ভালো সম্পর্ক ছিল। সেই প্রেক্ষিতে অনেকেই বলছেন বা এটা আসলে ওপেন সিক্রেট বা গ্যাস করাই যাচ্ছে যে আওয়ামী লীগ ঘরনার যত ভোট রয়েছে বা আওয়ামী লীগের যে ভোট রয়েছে তা কিন্তু হাজী মুজিবের তুলনায় মহসিন মিয়া মধুর ভোট ব্যাংকে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই কারণে কিন্তু অনেকেই বলছেন যে জনাব হাজী মুজিব থেকে জনাব মহসিন মিয়া মধুর কিন্তু একটা চান্সেস রয়েছে মনোনয়ন পাওয়ার। তো জনাব মহসিন মিয়া মধু কিন্তু ইতিমধ্যে কিন্তু তার নির্বাচনী প্রচারণায় তাকে বলতে শোনা গেছে যে তিনি যদি বিএনপি থেকে যদি মনোনয়ন নাও পান, তিনি স্বতন্ত্র হিসেবে এই আসনে নির্বাচন করবেন। অনেক দিন ধরে ভোট দিচ্ছি, কি পাচ্ছি? কোনো কিছু পাচ্ছি না। আমাদের চা বাগানের মহসিন ভাই শ্রী গোবিন্দপুর চা বাগানের যেদিন থেকে আমাদের বাগান চালু করছেন, আমরা সুস্থভাবে উনার থাকার অবস্থায় আমরা থাকি, দরজা সবকিছু খুলে আমরা নিজের বাড়িতে ঘুমাচ্ছি। এরপরে আমি আরো বলে দিচ্ছি যে আমাদের মালিক সাহেব, উনাকে সবাই চিনে, বর্তমানে খুরমা, চাম্পারায়, বাগাচোড়াতে আমাদের নিজের আত্মীয় স্বজন আছে, সবাই ওনারই গান গায় এবং আমরা সারা গোবিন্দপুরে যত শ্রমিক আছি আমরা ওনার গান ছাড়া আমরা অন্য কোনো গান গাইতে পারবো না। আমাদের দাবি থাকবে, যেমন আমাদের এই শ্রীমঙ্গলের মেয়র সাহেব যেমন আমাদের এইবার যেমনি হোক আমরা ওনাকে আমরা এমপি হিসাবে আমরা সিটে যেমন বসাতে পারি। চলেন একটু জেনে আসি যে বিএনপি মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে
কোন কোন দিক বিবেচনা করবে মনোনয়ন প্রত্যাশীদের? আন্দোলনে ত্যাগ তিতিক্ষা যাদের আছে তারা অগ্রাধিকার পাবে। যার পাশ করার সম্ভাবনা বেশি থাকে সেটা আমাদের দ্বিতীয় কনসিডারেশনে আসবে। এবং সর্বশেষ আমরা ভবিষ্যতে যারা নেতৃত্ব দিতে পারে সেই রকম নেতৃত্ব সম্পন্ন ব্যক্তিদেরকে আমরা অগ্রাধিকার দেব। বছর যারা নিপীড়নের শিকার হয়েছে মাফিয়া সরকারের, তাদেরকে নিশ্চয়ই বিবেচনা করা হবে, যে বদ্ধভাবে করার সম্ভাবনা আছে। এখন যদি আমরা মহসিন মিয়া মধুর কিছু নেগেটিভ দিক বিশ্লেষণ করি, তার মধ্যে অন্যতম যে নেগেটিভ দিক তা হচ্ছে অনেকেই, বিশেষ করে তার যে অপোজিশন রয়েছে হাজি মুজিব গ্রুপ, তারা বলতে শোনা গেছে যে তিনি স্বৈরাচারের দূষর ছিলেন বা ফেসিস্টের দূষর। মানে হচ্ছে আপনার যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তখন তিনি তাদের সহযোগী হিসেবে কাজ করেছেন এবং তাকে কখনোই কিন্তু জেলে যেতে হয় নাই বা তাকে কখনোই হচ্ছে আপনার নির্যাতিত হতে দেখা যায় নাই, যা হচ্ছে মহসিন মিয়া মধুর সবচেয়ে বেশি পীড়া দেয় বলা যায় যে এই বিষয়টি। আরেকটি হচ্ছে আপনার তিনি তিনি অ্যাকচুয়ালি এত কর্মী বান্ধব নেতা না, তারও যে তৃণমূলে গ্রহণযোগ্যতা নেই তা বলার কোনো সুযোগ নেই, তারও যথেষ্ট তৃণমূলে গ্রহণযোগ্যতা রয়েছে, কিন্তু তিনি হাজি মুজিবের মতো এতটা কর্মী বান্ধব নেতা নন। তা হচ্ছে আপনি এই আসনের মাঠের রাজনীতি বা হচ্ছে আপনার নির্বাচনী প্রচারণা দেখলে আপনি বুঝতে পারবেন। মহসিন মিয়া মধু এবং হাজি মুজিবকে একত্রে যদি আমরা একটু বিশ্লেষণ করি যে মনোনয়ন এবং নির্বাচিত হওয়ার ক্ষেত্রে যে কে মনোনয়ন পেতে পারেন বা কে হচ্ছে নির্বাচিত হওয়ার চান্সেস কার বেশি রয়েছে, তো সেই ক্ষেত্রে মনোনয়নের দিকটা আমরা একটু আলোচনা করি। এখন বিএনপির হাইকমান্ড বা বিএনপি যদি মনে করে যে তৃণমূলের যার গ্রহণযোগ্যতা রয়েছে বা কর্মীবান্ধব নেতা বা হচ্ছে আপনার যার জনপ্রিয়তা বা যার একটা গুড ইমেজ রয়েছে বা দুর্দিনে যে বিএনপির সাথে ছিল, মাঠের রাজনীতিতে সক্রিয় ছিল, সেই দিকটা যদি আপনার বিএনপি বিবেচনা করে তাহলে এই ক্ষেত্রে হাজি মুজিব অনেক এগিয়ে রয়েছেন এবং হাজি মুজিবের মনোনয়ন পাওয়ার চান্সেস কিন্তু অনেক বেশি রয়েছে। আরেকটা বিষয় যদি বিএনপি বিবেচনা করে যে যার হচ্ছে আপনার সংখ্যালঘুর ভোট টানার ক্ষমতা রয়েছে বা যার আরেকটা এক্সপেক্টর যেটা যে আওয়ামী লীগের ভোট টানার ক্ষমতা রয়েছে, সেই দিকটা যদি বিবেচনা করা হয় তাহলে কিন্তু জনাব মহসিন মিয়া মধু অনেক এগিয়ে রয়েছেন হাজি মুজিব থেকে। তো এটা হচ্ছে টোটালি এখনো যেহেতু মনোনয়ন চূড়ান্ত হয়নি, তো অ্যাকচুয়ালি এটা সময় বলে দিবে যে কে মনোনয়ন পেতে পারে। তো আরেকটা বিষয় হচ্ছে এখন যদি আমরা আলোচনা করি যে কার বেশি সাংসদ হিসেবে নির্বাচিত হওয়ার চান্সেস রয়েছে, তো এখন এই বিষয়ে যাওয়ার আগে আমরা কিছু দিক একটু যুক্তি বলবো না, যে উদাহরণ দিয়ে যদি একটু বোঝার চেষ্টা করি তাহলে আমাদের সামনে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো ফার্স্ট অফ অল আমরা গত কয়েকদিন আগে যে বিশ্ববিদ্যালয় সমূহের যে নির্বাচন বা ছাত্র সংসদের নির্বাচন আমরা হয়তো দেখেছি, তো এই ছাত্র সংসদ নির্বাচনে ডাকসুই ধরেন বা চাকসু বা রাকসু, এই নির্বাচন সময় কিন্তু ছাত্রদলের কিন্তু ব্যাপকভাবে ভরাডুবি হয়েছে এবং বাংলাদেশ ছাত্র শিবির সমর্থিত প্যানেলগুলো কিন্তু বিপুল ভোটে জয়লাভ করেছে। তো এর প্রধান একটি কারণ ছিল যে যখন বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন কিন্তু বাংলাদেশ বিএনপি বা বিএনপির যে অঙ্গ সংগঠন রয়েছে, ছাত্রদল বা যুবদল বা বিভিন্ন দল রয়েছে, তাদেরকে কিন্তু মাঠের রাজনীতি করতে দেওয়া হয়নি বা তাদেরকে অনেক বাধা এবং নির্যাতনের শিকার কিন্তু তাদের হতে হয়েছে। এখন আমরা যদি শিবিরের যে জিনিসটা আমরা যদি চিন্তা করি, শিবির কিন্তু এখানে একটা কৌশলগত একটা জিনিস করেছে, সেটা হচ্ছে আপনার তারা ছাত্রলীগের নাম ইউজ করে বা তারা হচ্ছে আপনার বিভিন্ন কৌশলে কিন্তু আপনার তাদের যে মাঠের যে রাজনীতি রয়েছে, এই মাঠের রাজনীতি তারা অত্যন্ত সুকৌশলের সাথে কিন্তু আপনার করে গেছে, বিভিন্ন ছাত্রলীগ বা যুবলীগ বা বিভিন্ন হচ্ছে আপনার আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের মধ্যে ঢুকে গেছে। তো এটা হচ্ছে একটা রাজনৈতিক স্ট্র্যাটেজি, একটা পলিটিক্যাল এই স্ট্র্যাটেজি অবলম্বন করে তারা মাঠে সক্রিয় ছিল, যার প্রেক্ষিতে কিন্তু আমরা এই শিবিরের আমরা সাফল্য আমরা এই বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তাতে আমরা কিন্তু শিবিরের সমর্থিত প্যানেলের আমরা বিজয় আমরা দেখতে পেয়েছি। তো এই হিসাবে কিন্তু আমরা যদি এই হিসেবটা যদি আমরা এই আসনে মিলাই তাহলে দেখবেন যে জনাব হাজি মুজিব কিন্তু বিগত 15-16 বছর কিন্তু অনেক নির্যাতনের মধ্যে দিয়ে গিয়েছেন এবং তাকে অনেকবার কারাগারে যেতে হয়েছে মাঠের রাজনীতিতে সক্রিয় থাকার কারণে, এবং তাকে কিন্তু মাঠের রাজনীতি একদম করতেই দেওয়া হয়নি। বিএনপির দুর্দিনে কিন্তু তিনি মাঠের রাজনীতি করার চেষ্টা করেছেন, কিন্তু তাকে হামলা মামলা এবং গুম পর্যন্ত করা হয়েছিল, যার কারণে কিন্তু তিনি তার যে একটা অবস্থান ছিল এই অবস্থান থেকে কিন্তু তিনি অনেকটা কিন্তু পিছিয়ে পড়েছেন। সেই দিকে কিন্তু জনাব মহসিন মিয়া মধু অনেকটা এগিয়ে গেছেন, কারণ তিনি প্রায় 16 বছর তিনি মাঠে থেকে রাজনীতি করেছেন। তিনি হচ্ছে আপনার বারবার মেয়র নির্বাচিত হয়েছেন, যদিও বিএনপির হাইকমান্ডের নিষেধাজ্ঞার পরে অনেকবার তিনি নির্বাচিত হয়েছেন। তো এই জিনিসটা যদিও হচ্ছে নেগেটিভ, তারপরেও কিন্তু মহসিন মিয়া মধুর প্রেক্ষিতে বা মহসিন মিয়া মধুকে কিন্তু একটা আলাদা বুস্ট আপ দিয়েছে এবং তার একটা আলাদা একটা স্থান বা তিনি যে সবার সাথে মাঠে থেকে সক্রিয়ভাবে যে রাজনীতি করার যে একটা চান্সেস কিন্তু তিনি পেয়েছিলেন বা তিনি তৈরি করেছিলেন।
এবং আরেকটা বিষয় যেটা হচ্ছে আপনার জনাব হাজি মুজিব, তিনি কিন্তু বিএনপি গণনার ভোট কিন্তু তিনি পাবেন বলে অনেকে ধারণা করছেন, বা তিনি অলমোস্ট শতভাগ ভোট বিএনপির তিনি পাবেন, সেটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু তার যে চা শ্রমিকের ভোট বা হচ্ছে আপনার এই আসনে আরো যে সংখ্যালঘু রয়েছেন বা আওয়ামী লীগ গণনার ভোট কিন্তু তিনি না পাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি। তিনি আসলে ওই ভোটগুলো কিন্তু আসলে তিনি পাবেন বলে মনে হচ্ছে না। এই দিক দিয়ে জনাব মহসিন মিয়া মতো কিন্তু অনেক এগিয়ে। তিনি জনাব আব্দুল শহীদ, যিনি গতবারের সাংসদ ছিলেন, উপাধ্যক্ষ আব্দুল শহীদ, তার ঘনিষ্ঠ সহচর ছিলেন, বা আমরা অনেক সময় দেখেছি যে আমরা তো একসাথে কাজ করতে, যেহেতু তিনি একজন পৌরসভার মনোনীত মেয়র ছিলেন, সেই সুবাদে হয়তো তিনি একসাথে কাজ করেছেন এবং তিনিও কিন্তু তার একটা ব্যক্তিগত অবস্থান তৈরি করতে পেরেছেন। এবং যেহেতু এখন বর্তমানে আওয়ামী লীগ মাঠে নাই, অবশ্যই আওয়ামী লীগের যে একটি ভোট ব্যাংক রয়েছে, এই আওয়ামী লীগের ভোট ব্যাংক কিন্তু বিএনপি বারবার কিন্তু বিএনপির বড় বড় হাইকমান্ডের নেতারা কিন্তু বারবার কিন্তু তাদের এই সংখ্যালঘুদের ভোট এবং এই আওয়ামী লীগের ভোট কিন্তু তাদের প্রয়োজন বলে বারবার কিন্তু তারা উল্লেখ করেছেন। এবং এই আওয়ামী লীগের ভোট যে আপনার বিএনপির অনেক সাংসদ যে আপনার টানার চেষ্টা করছেন, তার মধ্যে বা অনেকেই পাবেন বলে মনে হচ্ছে, তার মধ্যে মহসিন মিয়া মধু অন্যতম। এবং এই আসন থেকে নিশ্চিতভাবে বলা যায় যে যদি মহসিন মিয়া মধুকে যদি মনোনয়ন দেওয়া হয়, তাহলে এই সমস্ত দিকগুলো কিন্তু বিবেচনা করে হচ্ছে বিএনপি মনোনয়ন দিবে। আমরা দেখেন, আমরা আরেকটি রাজনৈতিক দল জামাত ইসলামের এই সংখ্যালঘু ভোটদের এই সংখ্যালঘু ট্রাম্প কার্ড যেটাকে বলে, ট্রাম্প কার্ড খেতে দেখেছি যে সংখ্যালঘু ভোট টানার জন্য তারা পূজা মণ্ডপে গিয়েছেন, তারা বিভিন্ন বিতর্কিত বক্তব্য করেছেন, দিয়েছেন, বিতর্কিত অনেক কিছু বলেছেন এই সংখ্যালঘু ভোটের জন্য কিন্তু। তো এখন আপনি চিন্তা করেন যে এই জামাত ইসলামের মতো যারা, যদিও যাদের ম্যান্ডেট এখনো ক্লিয়ার না, তারপরও যাদের গঠনতন্ত্রে যেহেতু ইসলামিক অনেক কিছু রয়েছে, সেক্ষেত্রে বলা যায় যে ইসলামিক দল, ইসলামিক রাজনৈতিক দল, তারা যদি সংখ্যালঘু সম্প্রদায় যারা রয়েছে তাদের ভোট টানার জন্য যদি তারা এত কিছু করতে পারে, তাহলে বিএনপি বা বিএনপির যে একটা অ্যাম্বিশন এই সংখ্যালঘু বা আওয়ামী লীগ গণনার ভোট টানার ক্ষেত্রে, তা আপনারা অনুমান করতে পারছেন যে বিএনপিও কিন্তু চাইবে যে এই সংখ্যালঘু বা এই আওয়ামী লীগ গণনার ভোট টানতে। এবং এই আসনকে যেহেতু আওয়ামী লীগের ঘাঁটি বলা হয়, এবং এই আসনের সবচেয়ে এক্স ফ্যাক্টর যেহেতু সবসময় কাজ করে চা শ্রমিক, যাদের ভোট 80,000 থেকে 1 লাখ, আপনি ইমাজিন করতে পারেন যে এই 80,000 থেকে এই যে 1 লাখ, এটা কিন্তু ভোটের রাজনীতিতে বা ভোটের মাঠে কিন্তু একটা বড় পার্থক্য সবসময় কিন্তু এটা গড়ে দেয়। তো সেই হিসাব করলে মহসিন মিয়া মধু কিন্তু ঢের এগিয়ে আছেন হাজি মুজিব থেকে। যদিও হাজি মুজিবের কিন্তু তৃণমূলে অনেক জনপ্রিয়তা রয়েছে, কিন্তু ভোটের মাঠের হিসাব যেহেতু আলাদা, সেই হিসাব করলে যদি বিএনপি মহসিন মিয়া মধুকে যদি মনোনয়ন দেয়, আসলে অবাক হওয়ার কিন্তু কিছুই থাকবে না। এবং আমি মনে করি, আমি না, পরিসংখ্যান বলছে, বা আপনারা হয়তো, আমি এত সময় বক্তব্য করেছি, বিশ্লেষণ করার চেষ্টা করেছি বিভিন্ন দিক বর্তমান প্রেক্ষাপটটা বিবেচনা করে, যে কেন মহসিন মিয়া মধুকে কেন মহসিন মিয়া মধু হাজি মুজিবের থেকে একটু এগিয়ে আছে। এই যে এক্স ফ্যাক্টর বললাম, চা শ্রমিক এবং আওয়ামী লীগ গণনার যে ভোট রয়েছে, এই দুইটা কারণে মহসিন মিয়া মধু বরাবরের মতো কিন্তু হাজি মুজিব থেকে এগিয়ে থাকবেন। আর ভোটের ক্ষেত্রেও কিন্তু এটা এক্স ফ্যাক্টর হিসেবে কাজ করবে। এখন যদি মহসিন মিয়া মধু যদি স্বতন্ত্র প্রার্থী হিসেবেও যদি নির্বাচন করেন, আমার দৃষ্টিতে মহসিন মিয়া মধুর কিন্তু নির্বাচিত হওয়ার চান্সেস হাজি মুজিব থেকে বেশি থাকবে।